দুনিয়ার কোনো বড় সেরা ডাক্তারও এদের ঠিক করতে পারবে না। কি বলছো স্যার? এদের তো আমি খুব সহজেই ঠিক করতে পারি। যদি ঠিক না হয় তো তাহলে আমি ফাঁসিতে চড়তে প্রস্তুত আছি। তোমরা জানো এটা কে? কালেক্টর সাহেব। এর একটা ইশারায় পুরো শহর কেঁপে ওঠে। আমি এক কালেক্টরের মেয়ে, তুমি আমার বাবাকে ঠিক করে দাও, আমি তোমাকে 1 কোটি টাকা দেব। স্টপ! সবাই থামুন। অপারেশন থিয়েটারের ভিতর হঠাৎ একজন সিনিয়র ডাক্তারের গলা গমগম করে উঠল এবং পুরো ঘরে যেন হাওয়া জমে গেল। মনিটরের হৃদয়ের ধড়কন সোজা লাইন হয়ে যাচ্ছিল। 55 বছরের কোটিপতি কালেক্টর রাঘবেন্দ্র প্রতাপ সিং বিছানায় শুয়েছিলেন, শরীর সাদা চাদরে ঢাকা, বুকে মেশিন লাগানো, মুখে পাইপ, চোখ অর্ধেক খোলা, কিন্তু তাতে কোনো হুঁশ ছিল না। দিনের বেলা ছিল, বাইরে হাসপাতালের কাঁচ থেকে রোদ ভিতরে আসছিল, কিন্তু সেই আলোতেও কারোর মনে জীবনের কোনো আশা দেখা যাচ্ছিল না। দেশের সবচেয়ে বড় ডাক্তাররা এই ঘরে উপস্থিত ছিলেন, কার্ডিওলজি থেকে শুরু করে নিউরোসার্জারি পর্যন্ত, কিন্তু সবার মুখে একই কথা লেখা ছিল, এখন আর কিছু করা যাবে না। সিনিয়র কার্ডিওলজিস্ট ধীর কিন্তু কঠিন গলায় বললেন, হার্টের মেইন পাম্প ফেল হয়ে গেছে, ব্রেনে অক্সিজেন পৌঁছাচ্ছে না। যদি এখনই অপারেশন শুরু করা হয় তাহলে পেশেন্ট টেবিলের ওপরেই মারা যাবেন। এটা শুনেই ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা নেতা, অফিসার এবং হাসপাতালের ম্যানেজমেন্টের হাত কাঁপতে লাগল। রাঘবেন্দ্র প্রতাপ সিং কোনো সাধারণ মানুষ ছিলেন না। তার একটা সইয়ে কোটি কোটি টাকার টেন্ডার পাস হয়, তার একটা ফোনেই অফিসারদের চেয়ার হেলে যায়। কিন্তু আজ সেই মানুষটাই বিছানায় শুয়ে মৃত্যুর কাছে হারছিলেন। মনিটরের বিপ 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 শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছিল। একজন নার্স ঘাবড়ে গিয়ে বলল, স্যার, পালস খুব নিচে নেমে যাচ্ছে। অ্যানেস্থেসিয়া ডাক্তার ইঞ্জেকশন দিলেন, তারপর আরেকটা, তারপর তৃতীয়টা, কিন্তু শরীর কোনো রেসপন্স দিচ্ছিল না। সিনিয়র ডক্টর নিজের দস্তানা খুলে ফেললেন এবং পিছিয়ে গিয়ে বললেন, আমি এই পেশেন্টের রিস্ক নিতে পারবো না, অবস্থা খুব বেশি সিরিয়াস। ঠিক সেই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে থাকা ম্যানেজিং ডিরেক্টরের গলা গমগম করে উঠল, যদি এই মানুষটা মারা যান তাহলে শুধু একজন রুগী মরবেন না, পুরো সিস্টেমের গলা ফাঁসিতে আটকে যাবে। কিন্তু ডাক্তাররা চুপ ছিলেন, কারণ তাদের জানা ছিল যে বিজ্ঞানেরও একটা সীমা থাকে। তখন হঠাৎ অপারেশন থিয়েটারের বাইরে শোরগোল পড়ে গেল। সিকিউরিটি গার্ড চিৎকার করে বলল, আরে একে থামাও, এটা ভিতরে কিভাবে ঢুকে পড়ল? সবার নজর দরজার দিকে চলে গেল। সেখানে দাঁড়িয়েছিল একটি রোগা পাতলা ছেলে, বয়স প্রায় 14-15 বছর, শরীরে ছেঁড়া পুরনো জামা কাপড়, পায়ে ভাঙা চপ্পল, কাঁধে আবর্জনার ঝুড়ি এবং চোখে এমন অদ্ভুত স্থিরতা যেন সে এখানে ভয় পেতে আসেনি। ডাক্তারদের রাগ হয়ে গেল, এটা হাসপাতাল, রাস্তা নয়, একে তাড়াতাড়ি বাইরে বের করে দাও। একজন সার্জন চিৎকার করে বললেন। ছেলেটি সামনে এগিয়ে গেল, কারো কথা না শুনে সোজা কাঁচের ওপারে বিছানায় শুয়ে থাকা কালেক্টরের দিকে তাকিয়ে রইল। তার চোখ মেশিনগুলো দেখছিল, হৃদয়ের লাইন দেখছিল, যেন সে শুধু দেখছিল না, বরং বুঝছিল। একজন ডাক্তার হেসে বললেন, দেখো, আবর্জনা কোড়ানো ছেলে অপারেশন দেখতে এসেছে। তখন ছেলেটি প্রথমবার মুখ খুলল। তার গলা ধীর ছিল, কিন্তু এতটাই স্পষ্ট যে পুরো ঘরে গুঞ্জন উঠল, যদি আপনারা এখনও কিছু না করেন তাহলে এই মানুষটা 5 মিনিটের মধ্যে মারা যাবেন। পুরো অপারেশন থিয়েটার স্তব্ধ হয়ে গেল। কারো বুঝতে পারছিল না যে একটা রাস্তার ছেলে এই কথা কিভাবে বলতে পারে। সিনিয়র ডাক্তার রেগে বললেন, তোমার মেডিকেল সম্পর্কে কি জানা আছে? ছেলেটি নির্ভয় বলল, যতটা আপনাদের জানা আছে, হয়তো তার থেকে একটু আলাদা। এটা শুনে কয়েকজন ডাক্তার হেসে ফেললেন, কিন্তু মনিটরে হঠাৎ একটা জোরালো অ্যালার্ম বেজে উঠল। নার্স চিৎকার করে বলল, স্যার, হার্ট রেট ক্র্যাশ করছে। সব ডাক্তার আবার বিছানার দিকে ছুটলেন। ছেলেটি সামনে এসে বলল, আপনারা হার্ট ঠিক করার চেষ্টা করছেন, অথচ সমস্যা নসে। এটা শুনে সিনিয়র নিউরোসার্জন চমকে গেলেন, তুমি এটা কিভাবে বলতে পারো? ছেলেটি তার ঝুড়ি নিচে রেখে বলল, কারণ যদি হার্ট পুরোপুরি ফেল হয়ে যেত তাহলে এতক্ষণে মারা যেত, কিন্তু এখনও ব্রেন শেষ চেষ্টা করছে। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। এটা কোনো বইয়ের ভাষা ছিল না, এটা অভিজ্ঞতার ভাষা ছিল। ম্যানেজিং ডিরেক্টর ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? ছেলেটি বিনা ভাবাত্তরে বলল, লোকে আমাকে আবর্জনা কুড়ানো বলে। একজন ডাক্তার চিৎকার করে বললেন, একে বাইরে বের করে দাও, এটা সময় নষ্ট করছে। ঠিক তখন কালেক্টর সাহেবের আঙুলগুলো হালকা করে নড়ে উঠল। সবার নজর একসাথে সেদিকে চলে গেল। মনিটরের হৃদয়ের লাইনটা একটু উপরে উঠল। সিনিয়র ডাক্তারের মুখের রং উড়ে গেল। এটা কিভাবে সম্ভব? ছেলেটি বলল, কারণ এখনও শরীর হার মানেনি। ম্যানেজিং ডিরেক্টর এক মুহূর্ত ভেবে বললেন, যদি এই মানুষটা মারা যান তাহলে সব শেষ, আর যদি বেঁচে যান, তিনি গভীর শ্বাস নিলেন, তাহলে যে সুযোগ আছে আমাদের নিতেই হবে।
ডাক্তাররা একে অপরের দিকে তাকালেন। এটা পাগলামি ছিল, কিন্তু সামনে মৃত্যু দাঁড়িয়েছিল। ছেলেটি বলল, আমাকে 5 মিনিট দিন, কোনো ছুরি নয়, কোনো অপারেশন নয়, শুধু একটা ছোট্ট টেস্ট। সিনিয়র ডাক্তার রাগ আর ভয়ের মাঝে বললেন, আর যদি কিছু হয় তো? ছেলেটি প্রথমবার হাসল, তাহলে ফাঁসি আমাকে দিয়ে দিন। সেই একটা বাক্য পুরো ঘরের প্রাণ কাঁপিয়ে দিল। বাইরে দিনের আলো আরও জোরালো হয়ে উঠেছিল, কিন্তু ভিতরে সবার শ্বাস আটকে ছিল। কালেক্টর রাঘবেন্দ্র প্রতাপ সিংয়ের জীবন এখন আর ডাক্তারদের হাতে ছিল না, বরং এক আবর্জনা কুড়ানো ছেলের একটা নির্দেশনের উপর ঝুলছিল। অপারেশন থিয়েটারের ভিতর যেন সময় থেমে গিয়েছিল। কোনো ডাক্তার ঘড়ি দেখেননি, কেউ মোবাইল বের করেননি, কারণ সবার নজর সেই রোগা পাতলা ছেলের উপর ছিল যে এইমাত্র মৃত্যুকে চ্যালেঞ্জ করেছিল। সিনিয়র কার্ডিওলজিস্ট দাঁত চেপে বললেন, 5 মিনিট, শুধু 5 মিনিট, কিন্তু একটা মেশিনেও হাত দিবে না। ছেলেটি মাথা নাড়ল এবং কোনো ঘাবড়ানি ছাড়াই বিছানার কাছে চলে গেল। কালেক্টর রাঘবেন্দ্র প্রতাপ সিংয়ের শ্বাস খুব হালকা ছিল, যেন শরীর নিজেই ঠিক করতে পারছিল না যে তাকে থামতে হবে নাকি চলতে হবে। ছেলেটি প্রথমে ভেন্টিলেটরের হাওয়া অনুভব করল, তারপর আঙুল দিয়ে কালেক্টরের গলার কাছে নস ছুঁয়ে দেখল। তার চোখ বন্ধ ছিল, কিন্তু মাথা পুরোপুরি কাজ করছিল। বাইরে দাঁড়িয়ে থাকা ম্যানেজিং ডিরেক্টরের ঘাম ঝরছিল। তার মনে হচ্ছিল যে যদি এইসব বাইরে মিডিয়ায় জানাজানি হয় তাহলে হাসপাতাল শেষ হয়ে যাবে। নার্সরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, এই ছেলেটা পাগল, এ কি করবে? তখন ছেলেটি শান্ত গলায় বলল, আলোটা একটু কমিয়ে দিন। ডাক্তাররা চমকে উঠলেন। কেন? নিউরোসার্জন জিজ্ঞেস করলেন। ছেলেটি বলল, কারণ জোরালো আলোয় পুতুলির রিয়াকশন ঠিকমতো দেখা যায় না। এটা শুনে ডাক্তারদের মজা করার মনও থেমে গেল, কারণ এই কথাটা একদম সঠিক ছিল। আলোটা একটু কমানো হলো। ছেলেটি কালেক্টরের চোখের পুতুলি দেখল, তারপর হঠাৎ তার হাতের তালু জোরে চেপে ধরল। মনিটরে হালকা পরিবর্তন দেখা গেল। নার্স চিৎকার করে বলল, স্যার, ব্রেন অ্যাক্টিভিটিতে হালকা মুভমেন্ট হয়েছে। সিনিয়র ডাক্তারের মুখ শক্ত হয়ে গেল। এটা কাকতলীয় হতে পারে। ছেলেটি বলল, কাকতলীয় বারবার হয় না। সে নিজের ঝুড়ি থেকে একটা পুরনো রাবারের টুকরো বের করল, যেটা দেখে সবাই অবাক হয়ে গেল। এটা কি? একজন ডাক্তার জিজ্ঞেস করলেন। ছেলেটি বলল, এটাকে আপনারা মেডিকেলে পড়েন না, কিন্তু নসের চাপ বোঝার জন্য এটা সাহায্য করে। সে খুব সাবধানে কালেক্টরের গলার একটা বিশেষ পয়েন্টে হালকা চাপ দিল। হঠাৎ মনিটরের বিপ শব্দ জোরালো হয়ে উঠল। হৃদয়ের লাইনটা একটু উপরে উঠল। পুরো অপারেশন থিয়েটার স্তব্ধ হয়ে গেল। সিনিয়র কার্ডিওলজিস্ট সামনে এগিয়ে স্ক্রিন দেখলেন এবং তার চোখ বড় হয়ে গেল। হার্ট রেট স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে। কারো বিশ্বাস হচ্ছিল না। ম্যানেজিং ডিরেক্টর কাপা গলায় জিজ্ঞেস করলেন, এটা কিভাবে হচ্ছে? ছেলেটি বলল, কারণ সমস্যা হার্টের ছিল না, সমস্যা ছিল সেই নসের যেটা ব্রেন আর হার্টের মাঝে সিগন্যাল পাঠায়। নিউরোসার্জনের হাত কাঁপতে লাগলো। এটা তো ভেগাস নার্ভের এরিয়া। ছেলেটি মাথা নাড়ল। হ্যাঁ, আর যখন সেটা চেপে যায় তখন শরীর ধীরে ধীরে মরতে শুরু করে। ঘরে উপস্থিত বড় বড় ডাক্তাররা প্রথমবার চুপ হয়ে গেলেন। কেউ ভাবেনি যে রাস্তায় আবর্জনা কুড়ানো একটা বাচ্চা এত গভীর কথা বলবে। তখন কালেক্টর সাহেবের ঠোঁট নড়ে উঠল এবং তার গলা থেকে খুব ধীর গলায় আওয়াজ বেরোলো, যেন কেউ পানিতে ডুবে শেষবার শ্বাস নেওয়ার চেষ্টা করছে। নার্স থাবড়ে বলল, স্যার, উনি কথা বলার চেষ্টা করছেন। সিনিয়র ডাক্তার বললেন, এটা অসম্ভব, উনি কোমায় আছেন। ছেলেটি বলল, কোমা আর মৃত্যুর মধ্যে ফারাক থাকে। সে আবার চাপ বদলালো এবং হঠাৎ কালেক্টরের আঙুলগুলো মুছড়ে গেল। পুরো স্টাফ স্তব্ধ হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা অফিসারদের মধ্যে হইচই পড়ে গেল। কেউ ফিসফিস করে বলল, যদি এই মানুষটা বেঁচে যান তাহলে পুরো খেলা বদলে যাবে। ম্যানেজিং ডিরেক্টর ভিতরে এসে বললেন, ছেলে, যদি তুমি এনাদের বাঁচিয়ে দাও তাহলে যা চাও। ছেলেটি তার দিকে না দেখেই বলল, আমার কিচ্ছু চাই না। এটা শুনে সবাই আরও বেশি অবাক হয়ে গেল। ডাক্তারদের এখন ভয় লাগতে শুরু করেছিল, কারণ এই কেস তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। সিনিয়র কার্ডিওলজিস্ট ধীর গলায় বললেন, যদি এটা ভুল হয় তো? ছেলেটি বলল, তাহলে মৃত্যু আমার হবে, কিন্তু যদি ঠিক হয় তাহলে জীবন এদের হবে। মনিটর এখন আগের চেয়ে ভালো দেখাচ্ছিল। হৃদয়ের ধড়কন পুরোপুরি ঠিক ছিল না, কিন্তু সেটা লড়ছিল। সিনিয়র ডাক্তার শেষ পর্যন্ত বললেন, ঠিক আছে, আমরা অপারেশন করব না, আমরা এটাকে সাপোর্ট মোডে রাখব। এই নির্দেশনা পুরো মেডিকেল ক্যারিয়ারের সবচেয়ে অদ্ভুত ছিল। বাইরে রোদ জোরালো ছিল, লোকেরা নিজেদের কাজে ব্যস্ত ছিল, কিন্তু সেই ঘরের ভেতর একটা ইতিহাস তৈরি হচ্ছিল।
ছেলেটি শেষবার কালেক্টরের কানের কাছে ঝুঁকে কিছু বলল, যেটা কেউ শুনতে পেল না। হঠাৎ কালেক্টরের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নার্স অবাক হয়ে গেল। স্যার, ইমোশনাল রেসপন্স? সিনিয়র ডাক্তার গভীর শ্বাস নিলেন। উনি বেঁচে আছেন। পুরো অপারেশন থিয়েটার যেন শ্বাস ছেড়ে দিল। কিন্তু ছেলেটি পিছিয়ে গেল। তার মুখে কোনো আনন্দ ছিল না। সে শুধু বলল, এখনও বিপদ কাটেনি, আসল লড়াই এখন শুরু হবে। আর ঠিক সেই মুহূর্তে মনিটরে আবার অ্যালার্ম বেজে উঠল। অ্যালার্মের আওয়াজ পুরো অপারেশন থিয়েটারে গুঞ্জন তুলল, এবং যে স্বস্তির মুহূর্ত ছিল সেটা এক ঝটকায় ভয়ে পরিণত হল। মনিটরে হৃদয়ের লাইন আবার টলমল করতে শুরু করেছিল, যেন জীবন নিজেই ঠিক করতে পারছিল না যে তাকে এগোতে হবে নাকি এখানেই থেমে যেতে হবে। সিনিয়র কার্ডিওলজিস্ট জোরালো গলায় বললেন, সবাই অ্যালার্ট, সাপোর্ট ডোজ বাড়াও। নার্সরা আবার ছুটতে লাগল। ইনজেকশন তৈরি হলো, মেশিনের সেটিং বদলে গেল। কিন্তু এবার ছেলেটি চুপচাপ পিছনে দাঁড়িয়ে সব দেখছিল। তার মুখে কোনো ঘাবড়ানি ছিল না, বরং এমন লাগছিল যেন সে আগে থেকেই জানত যে এটা হতে যাচ্ছে। ম্যানেজিং ডিরেক্টর তার দিকে তাকিয়ে প্রায় কাকুতি মিনতি করে জিজ্ঞেস করলেন, এখন কি? ছেলেটি ধীর গলায় বলল, এখন সত্যি কথা বলার সময় এসেছে। ডাক্তাররা চমকে উঠলেন। কেমন সত্যি? ছেলেটি সামনে এগিয়ে এলো এবং প্রথমবার সবার দিকে তাকালো। তার চোখে ভয় ছিল না, কিন্তু ক্লান্তি ছিল, যেন সে অনেক কিছু অনেক আগেই দেখে ফেলেছে। যে বারবার ক্র্যাশ হচ্ছে, এটা কোনো অসুখ নয়। সে বলল, এটা কেউ করেছে। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। সিনিয়র নিউরোসার্জন রেগে বললেন, তুমি কি বলতে চাও? ছেলেটি বলল, আমি বলতে চাই না, আমি দেখাতে পারি। সে নার্সের কাছ থেকে কালেক্টরের মেডিকেল ফাইল চাইল। সবাই অবাক ছিল, কিন্তু এখন কেউ তাকে আটকানোর সাহস করছিল না। সে ফাইল খুলে কিছু রিপোর্ট দেখে বলল, যে ওষুধটা দেওয়া হচ্ছিল সেটা দিনে 2 বার দেওয়া হয়েছিল। কার্ডিওলজিস্ট মাথা নাড়লেন, হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড প্রোটোকল। ছেলেটি বলল, সাধারণ রোগীর জন্য, কিন্তু এদের জন্য নয়। সে রিপোর্টের একটা লাইনে আঙুল রেখে বলল, এদের নসে আগে থেকেই মাইক্রো ড্যামেজ ছিল। এই ওষুধে সেই ড্যামেজ অ্যাক্টিভ হয়ে গেছে। ডাক্তারদের মুখের রং উড়ে গেল। এটা তো রেয়ার কেস, কেউ বলল। ছেলেটি বলল, রেয়ার নয়, জেনে শুনে করা হয়েছে। বাইরে দাঁড়িয়ে থাকা অফিসারদের মধ্যে হইচই পড়ে গেল। একজন সিনিয়র অফিসার ফিসফিস করে বলল, কালেক্টর সাহেবের শত্রু অনেক আছে। ম্যানেজিং ডিরেক্টর রেগে বললেন, এই অভিযোগ খুব বড়। ছেলেটি শান্ত রইল। আমি অভিযোগ করছি না, আমি কারণ বলছি। তখন কালেক্টর সাহেবের শ্বাস হঠাৎ জোরালো হয়ে উঠল এবং তার ঠোঁট আবার নড়ে উঠল। এবার গলা একটু স্পষ্ট ছিল, পানি। নার্স তাড়াতাড়ি ঠোঁট ভিজিয়ে দিল। সবার চোখ বড় হয়ে গেল। সিনিয়র ডাক্তার বললেন, উনি হুঁশে আসছেন। ছেলেটি সামনে এগিয়ে কালেক্টরের কানের কাছে ঝুঁকে বলল, সাহেব, যদি আপনি শুনতে পান তাহলে পলক ফেলুন। কয়েক সেকেন্ড কেটে গেল এবং তারপর কালেক্টরের পলক হালকা করে নড়ে উঠল। পুরো অপারেশন থিয়েটার স্তব্ধ হয়ে গেল। কোটিপতি কালেক্টর বেঁচে ছিলেন, হুঁশে ছিলেন। ম্যানেজিং ডিরেক্টরের চোখে জল চলে এলো, কিন্তু ছেলেটি পিছিয়ে গেল। এখনও পুরো হুঁশ আসেনি, সে বলল, এবং যখন আসবে তখন বিপদ বাড়বে। ডাক্তাররা চমকে উঠলেন। কেন? ছেলেটি বলল, কারণ যে এদের মারার চেষ্টা করেছে সে চাইবে যে উনি কথা না বলতে পারেন। ঘরে ভয় ছড়িয়ে পড়ল। বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি অফিসার তাড়াতাড়ি অ্যালার্ট হয়ে গেলেন। হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হলো। সিনিয়র ডাক্তার জিজ্ঞেস করলেন, তোমার এসব কিভাবে জানা? ছেলেটি কয়েক মুহূর্ত চুপ রইল, তারপর বলল, কারণ আমি আগেও এমন দেখেছি। সবার নজর তার ওপর গিয়ে পড়ল। কোথায়? ম্যানেজিং ডিরেক্টর জিজ্ঞেস করলেন। ছেলেটি গভীর শ্বাস নিল। 3 বছর আগে একটা সরকারি হাসপাতালে আমার বাবার সাথে। এটা শুনেই ঘর আরও ভারী হয়ে গেল। তোমার বাবা? ছেলেটি বলল, উনিও অফিসার ছিলেন, সৎ, এবং হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললেন হার্ট ফেলিয়ার, কিন্তু আসলে? তার গলা একটু কেঁপে গেল। তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছিল। প্রথমবার তার চোখে রাগ দেখা গেল। আমি সেদিন সবকিছু বুঝতে পারিনি, কিন্তু আমি দেখে নিয়েছিলাম যে কিছু ওষুধ অসুখের থেকে বেশি বিপজ্জনক হয়। সিনিয়র ডাক্তাররা চুপ ছিলেন। এই গল্পটা তাদের ভিতর পর্যন্ত নাড়িয়ে দিচ্ছিল। তাহলে তুমি মেডিকেল কিভাবে জানো? কেউ জিজ্ঞেস করল। ছেলেটি বলল, আবর্জনা শুধু নোংরা নয়, তাতে ফেলে দেওয়া বইও থাকে, নোটও থাকে, রিপোর্টও থাকে। সে হালকা হাসির সাথে বলল, আর সময় অনেক কিছু শিখিয়ে দেয়। ঠিক সেই সময় কালেক্টর সাহেব চোখ একটু খুলে দিলেন। তার গলা দুর্বল ছিল কিন্তু স্পষ্ট। সবাই ঝুঁকে পড়লেন। কালেক্টর ছেলেটির দিকে তাকিয়ে বললেন, তুই সেই?
সবাই চমকে উঠল। আপনি আমাকে চেনেন? ম্যানেজিং ডিরেক্টর জিজ্ঞেস করলেন। কালেক্টর কষ্ট করে মাথা নাড়লেন। এর ফাইল আমার কাছে ছিল। ছেলেটি স্তব্ধ হয়ে গেল। ফাইল? কালেক্টর বললেন, তোর বাবার। এটা শুনেই ছেলেটির শ্বাস আটকে গেল। তার হাত কাঁপতে লাগল। আপনি জানতেন? কালেক্টর চোখ বন্ধ করে বললেন, আর সেই জন্যই আমার পালা এলো। মনিটরে হৃদয়ের ধড়কন একটু স্থির হলো, কিন্তু ঘরে তুফান উঠে গিয়েছিল। এটা শুধু একটা অসুখ ছিল না, এটা একটা ষড়যন্ত্র ছিল, এবং সেই ষড়যন্ত্রের মাঝে দাঁড়িয়েছিল এক আবর্জনা কুড়ানো ছেলে, যে এখন শুধু এক দর্শক ছিল না, বরং সেই গল্পের সবচেয়ে বিপজ্জনক চরিত্র হয়ে উঠেছিল। অপারেশন থিয়েটারের ভিতর এখন আর নীরবতা ছিল না, বরং এমন একটা ভারী উত্তেজনা ছিল যেটা কোনো আওয়াজের চেয়েও ভয়ঙ্কর লাগছিল। কালেক্টর রাঘবেন্দ্র প্রতাপ সিংয়ের শ্বাস এখন আগের চেয়ে ভালো ছিল। মনিটরের হৃদয়ের ধড়কন স্থির না হলেও স্পষ্ট লড়াই করতে দেখা যাচ্ছিল। বাইরে হাসপাতালের গলিপথে সিকিউরিটি দ্বিগুণ করে দেওয়া হয়েছিল। প্রত্যেক আসা যাওয়া করা লোকের উপর নজর রাখা হচ্ছিল, কারণ এখন স্পষ্ট হয়ে গিয়েছিল যে এটা অসুখ নয়, বরং একটা সুচিন্তিত ষড়যন্ত্র। ম্যানেজিং ডাইরেক্টর ধীর গলায় বললেন, যতক্ষণ না কালেক্টর সাহেব পুরোপুরি হুঁশে আসেন ততক্ষণ একটা রিপোর্টও বাইরে যাবে না। সিনিয়র ডাক্তাররা মাথা নাড়লেন, কিন্তু সবার নজর সেই ছেলের ওপর ছিল যে চুপচাপ দেয়ালের কাছে দাঁড়িয়েছিল। তার মুখে কোনো জয়ের আনন্দ ছিল না, বরং এক অদ্ভুত বোঝা ছিল, যেন অতীত আর বর্তমান একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। কালেক্টর ধীরে ধীরে চোখ খুললেন, এবার আগের চেয়ে অনেক স্পষ্ট। তিনি চারদিকে তাকালেন, ডাক্তারদের, মেশিনগুলোকে, এবং তারপর তার নজর সেই ছেলের উপর গিয়ে পড়ল। তুই এখনও এখানে আছিস? তার গলা দুর্বল ছিল, কিন্তু চেনা স্পষ্ট ছিল। ছেলেটি সামনে এগিয়ে গেল। তার গলা প্রথমবার একটু কেঁপে গেল। হ্যাঁ সাহেব, এবার পালাইনি। কালেক্টর চোখ বন্ধ করে নিলেন, যেন কোনো খুব পুরনো স্মৃতি জেলে উঠেছে। তুই জানিস আমি তোর বাবার ফাইল কেন আটকে রেখেছিলাম? ছেলেটির মুঠো শক্ত হয়ে গেল। কেন? কালেক্টর হালকা শ্বাস নিয়ে বললেন, কারণ উনি সৎ ছিলেন। কালেক্টর হালকা শ্বাস নিলেন, কারণ উনি একা ছিলেন এবং সিস্টেম একাকীদের পিষে ফেলে। ঘরে উপস্থিত অফিসার ও ডাক্তাররা একে অপরের দিকে তাকাতে লাগলেন। কালেক্টর আরও বলতে গিয়ে ইশারায় পানি চাইলেন। যেদিন তোর বাবা মারা গেলেন সেদিনই আমি বুঝে গিয়েছিলাম যে পরের নম্বর আমারও হতে পারে, কিন্তু ততদিনে আমি কিছু প্রমাণ করতে পারিনি। ছেলেটির চোখে রাগ আর দুঃখ একসাথে ছিল। তাহলে আপনি চুপ কেন করলেন? কালেক্টর কষ্ট করে বললেন, কারণ যদি আমি বলতাম তাহলে তোর মা আর তুই দুজনেই বাঁচতি না। এটা শুনেই ছেলেটির মুখের সব রাগ ভেঙে গেল। সে প্রথমবার বসে পড়ল, যেন পায়ে আর শক্তি ছিল না। সিনিয়র ডাক্তারদের এখন বুঝতে পারছিল যে এটা শুধু একটা মেডিকেল কেস নয়, বরং একটা পুরো রাজনৈতিক খেলা। কালেক্টর গভীর শ্বাস নিয়ে বললেন, এখন আমার কাছে সব প্রমাণ আছে এবং এবার আমি চুপ থাকব না। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একজন অফিসার দৌড়ে এসে বললেন, স্যার, যে ওষুধের কথা হচ্ছিল তার সাপ্লাই চেনের রেকর্ড পাওয়া গেছে। কালেক্টরের চোখে হালকা চমক দেখা গেল। নাম? অফিসার ফাইল খুলে বললেন, 3 জন বড় লোক, 2 জন নেতা এবং একজন খুব বড় মেডিকেল সাপ্লায়ার। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। ম্যানেজিং ডাইরেক্টর বুঝতে পারলেন যে এখন বিষয়টা হাসপাতালের অনেক বাইরে চলে গেছে। কালেক্টর ছেলেটির দিকে তাকিয়ে বললেন, তুই প্রস্তুত? ছেলেটি চমকে উঠল। কিসের জন্য? কালেক্টর বললেন, সত্যকে সামনে আনার জন্য, কারণ এই লড়াই এখন আর শুধু আমার নয়, আমাদের দুজনের। ছেলেটি প্রথমবার মাথা নাড়ল। আমি প্রস্তুত। পরের কয়েক ঘন্টায় হাসপাতাল এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় এজেন্সি এসে পৌঁছালো। ওষুধ সাপ্লাইয়ের সাথে জড়িত লোকেরা ধরা পড়ল। রেকর্ড জব্দ করা হলো। মিডিয়াকে শুধু এতটুকু বলা হলো যে কালেক্টরের অবস্থা এখন স্থিতিশীল, কিন্তু আসল গল্প পর্দার আড়ালে চলছিল। সন্ধ্যের আগেই কালেক্টর পুরোপুরি হুঁশে এসে গিয়েছিলেন। তিনি একটা লিখিত বয়ান দিলেন, যেখানে বছরের পর বছর ধরে চলা সেই বিষের খেলার উল্লেখ ছিল, যার দিয়ে সৎ অফিসারদের ধীরে ধীরে পথ থেকে সরিয়ে দেওয়া হতো। ছেলেটি তার পাশে দাঁড়িয়েছিল, এখনও সেই ছেঁড়া কাপড়ে, কিন্তু তার পরিচয় বদলে গিয়েছিল। কালেক্টর তার হাত ধরলেন। আজ যদি তুই না আসতি তাহলে এই সত্যটা আমার সাথেই কবরে চলে যেত। ছেলেটি ধীরে বলল, যদি আমার বাবার পাশে কেউ দাঁড়াতো তাহলে হয়তো উনিও আজ বেঁচে থাকতেন। কালেক্টরের চোখ ভরে এলো। কয়েকদিন পর দিনের আলোতে একটা ছোট প্রেস কনফারেন্স হলো। কালেক্টর রাঘবেন্দ্র প্রতাপ সিং হুইল চেয়ারে বসেছিলেন, কিন্তু গলায় সেই পুরনো জোর ছিল। তার পাশে দাঁড়িয়েছিল সেই ছেলে, সাফ কাপড়ে কিন্তু চোখে সেই গভীরতা। কালেক্টর দেশের সামনে ষড়যন্ত্রের পুরো সত্য তুলে ধরলেন। নাম নেওয়া হলো, প্রমাণ দেখানো হলো, এবং সেদিনই অনেক বড় বড় গ্রেপ্তার হয়ে গেল। মিডিয়া ছেলেটি সম্পর্কে জিজ্ঞাসা করল, এ কে?
কালেক্টর মাইক্রোফোনের সামনে বললেন, এ শুধু একটা আবর্জনা কুড়ানো নয়, এটা সেই সিস্টেমের আয়না যেটাকে আমরা উপেক্ষা করেছি। কয়েক মাস পর সেই হাসপাতালই দিনের বেলায় একটা ছোট অনুষ্ঠান হলো। ছেলেটিকে সরকারি স্কলারশিপ দেওয়া হলো, মেডিকেল পড়াশুনো শুরু করার সুযোগ পেল। যাওয়ার সময় সে সেই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে রইল, যেখানে এক সময় সে মৃত্যুকে চ্যালেঞ্জ করেছিল। সে কাচের দিকে তাকিয়ে হালকা গলায় বলল, বাবা, এবার সত্য জিতে গেল। বাইরে রোদ ঝলমল করছিল, লোকেরা নিজেদের জীবনে ব্যস্ত ছিল, কিন্তু কোথাও না কোথাও সিস্টেমের ভিতর একটা ফাটল ধরে গিয়েছিল, এবং সেই ফাটলের শুরু করেছিল এক এমন ছেলে যাকে দুনিয়া শুধু আবর্জনা কুড়ানোই বলে জানত। বন্ধুরা, যদি তোমাদের এই গল্পটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, এবং যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। সাথে কমেন্টে লিখে জানাও যে তুমি এই গল্পটা কোথা থেকে দেখছো। সত্যি বলছি, এটা জেনে আমার খুব ভালো লাগবে যে আমার গল্প কত দূর দূরান্তে পৌঁছাচ্ছে। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমাদের বন্ধু আর পরিবারের সাথে যতটা সম্ভব শেয়ার করো, যাতে আরও মানুষ এই গল্পের আনন্দ নিতে পারে। ধন্যবাদ।